নমস্কার। আজকে স্বামী শিষ্য সংবাদে প্রায় নবম বল্লীতে আমরা এসে উপস্থিত হয়েছি। বেশ অনেকদিন ধরেই চলছে একটা লম্বা পর্ব এবং আরো সামনের বেশ কিছুদিন বা বলা যায় বেশ অনেক দিনই চলছে। যদিও সপ্তাহে দুদিন করে আমরা আলোচনাটি করছি, কিন্তু তাহলেও বইটির বিশালত্ব এতটাই বেশি এবং স্থানে স্থানে স্বামীজির বক্তব্যের ধরন এবং বক্তব্যের গভীরতা এত বেশি যে আমাদের এক একটা চ্যাপ্টার শেষ করতে প্রায় ধরে নিন 3 দিন 4 দিন লেগে যাচ্ছে। আবার কোনো দিন যেমন আজকে বোধহয় আজকের যে বিষয়টা স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির কি মতামত, সেটা বেশিরভাগটাই একটা সামাজিক বিষয় নিয়ে স্বামী বিবেকানন্দ কথা বলছেন। এবার স্বামী বিবেকানন্দ মানেই যে সবসময় অদ্বৈতবাদ নিয়ে কথা বলে যাবেন তা তো নয়, তিনিও তো আফটার অল একজন মানুষ। তো আজকের পুরো স্বামীজির এবং শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর গোটা কথোপকথনটাই ওই একটা মানুষ বিবেকানন্দর অ্যাঙ্গেল থেকে তার চিন্তা, তার ভাবনা, এবং সেখানে আমরা যেটা দেখতে পাবো যে একজন ব্রহ্মজ্ঞানী কিভাবে চিন্তা করেন, কোন দৃষ্টিকোণ দিয়ে দেখেন। এই পৃথিবীতে তো প্রত্যেকটা ঘটনাই ঘটে এবং প্রত্যেকটা ঘটনাই প্রত্যেকটা মানুষ তার দৃষ্টিকোণ দিয়ে দেখেন। একজন কোন একটা গাছে ফুল ফুটেছে, যে ফুল গাছ ভালোবাসে সে কিন্তু ফুলটাকে বলবে না গাছেই থাক, সুন্দর লাগবে। যে মালি যে গাছটার পরিচর্যা করে ফুলটাকে তৈরি করেছে তার দৃষ্টিকোণটা কিন্তু গর্বের দৃষ্টিকোণ হবে, যে সে গর্ববোধ করবে ফুলটাকে দেখে। দেখেছো, সে লোককে ডেকে দেখাবে, দেখো দেখো ফুলটা দেখো আমি বানিয়েছি। সে হয়তো আবার প্রসেসিং বলবে এইভাবে বানিয়েছি ওইভাবে বানিয়েছি। আবার হয়তো কার হয়তো ফুল দেখলো ছিঁড়ে নিল। তো বিভিন্ন মানুষের দৃষ্টিকোণ বিভিন্ন, একটাই ঘটনা কিন্তু অনেক ভাবে দেখা যায় ঘটনাটাকে। তেমনি স্বামীজির আজকের যে ঘটনা, যে স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির মতামত কি, স্বামীজি কি তার দৃষ্টিকোণটা কি। এবার স্বামীজির দৃষ্টিকোণ মানে কি একটা মানুষ এবং তার চিন্তা এবং ভাবনা। তো ন্যাচারালি স্বামীজির চিন্তা এবং ভাবনার মধ্যে আধ্যাত্মিকতা এবং জ্ঞানের বিষয়টাই থাকবে। তো শুরু করি আজকে নবম বল্লী। এবং শুরু করার আগেই একটা কথা বলে রাখছি, এবং আমি যত চ্যাপ্টারটা আজকে এগোবো কথাটা বারবার হয়তো রিপিট করতে থাকবো। এই সমস্ত কথাই কিন্তু বলা হচ্ছে 1897 সালে। 2021-এ বসে এই কথাগুলো 2021-এর ভিত্তিতে বিচার করলে কিন্তু হবে না। 1897 সাল, যেখানে প্রায় বেশিরভাগ ভারতবর্ষীয় মেয়েরা বাড়ি থেকে বেরোন না, ভদ্র সমাজের মেয়ে যাদেরকে বলা হয়, খুব বড় লোকের বাড়ির কিছু মেয়েরা হয়তো বা বেরোন। তো সেইখানে স্বামীজি স্ত্রী শিক্ষা নিয়ে কি ভাবছেন, যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। আমি শুরু করছি। আজকে খুব বেশি হয়তো ব্যাখ্যার জায়গা নেই, হয়তো বলছি কারণ আমি চ্যাপ্টারটা পুঙ্খানুপুঙ্খ এখনো পড়িনি। তবে আজকে চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি যাবে এবং তাড়াতাড়ি শেষ করব। নবম বল্লী, স্থান কলিকাতা, বর্ষ 1897 খ্রিস্টাব্দ, মার্চ এবং এপ্রিল, এই 2 মাসের মধ্যে যা কথাবার্তা হয়েছে শিষ্যতা লিপিবদ্ধ করেছে। স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া কয়েকদিন যাবৎ কলিকাতাতেই অবস্থান করিতেছেন। বাগবাজারের বলরাম বসু মহাশয়ের বাড়িতেই রহিয়াছেন। মধ্যে মধ্যে পরিচিত ব্যক্তিদিগের বাটিতেও ঘুরিয়া বেড়াইতেছেন। আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিল স্বামীজি ওইরূপে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। স্বামীজি আমেরিকা থেকে ফিরে তখনও 1897 সাল, তখনও রামকৃষ্ণ মিশন বা বেলুর মঠ কোনটাই প্রতিষ্ঠা হয়নি। আলমবাজারে মঠ রয়েছে বটে, তো আলমবাজারের মঠটা এখনো ভাঙাচোরা অবস্থা, আপনারা যদি যান দেখতে পাবেন। তো সেই ভাঙাচোরা মঠেই স্বামীজি বেশিরভাগ সময় তার গুরু ভাইদের সাথে থাকতেন, কিন্তু বলরাম বসুর বাড়িতেই রয়েছেন বেশিরভাগ সময়। বাগবাজারের বলরাম বসুর বাড়ি আপনারা যদি কখনো যান দেখতে পাবেন। বলরাম বসু একজন দারুণ ভক্ত ছিলেন ঠাকুরের, এবং যেই সময় ঠাকুরের দেহত্যাগের পর বেশিরভাগ গৃহী মানুষেরা, স্বামীজিরা যারা ত্যাগী শিষ্যরা ছিল তাদের পাশ থেকে সরে দাঁড়িয়েছিলেন, বলরাম বসু কিন্তু সেই সংখ্যাধিক্যের দলে পড়েননি। বলরাম বসু কিন্তু সব সময়
স্বামীজিদের মতন যারা ত্যাগী ছেলেরা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, অর্থ দিয়ে হোক, বাড়িতে ডেকে খাইয়ে হোক। যখন তাদেরকে সবাই দুচ্ছাই করছে, তখন এই রকম মানুষ ঠাকুরের ভক্তদের মধ্যে, আবারও বলছি, ঠাকুরের ভক্তদের মধ্যেও গৃহী ভক্তরা প্রচন্ড স্বামীজিদের মতন ত্যাগী ছেলেদের জ্বালিয়েছিলেন। আমি জ্বালিয়েছিলেন শব্দটা ব্যবহার করতে বাধ্য হলাম। মানে এমন অবস্থা দাঁড়িয়েছিল, ঠাকুরের দেহত্যাগের পর ঠাকুরের যে অস্থি ভস্য আনা হয়েছিল, সেই অস্থি ভস্য নিয়ে গৃহীদের মধ্যে এবং ঠাকুরের ত্যাগী ছেলেদের মধ্যে মারামারি প্রায় শুরু হতে যায়। শারদামা তখন একটা কমেন্ট করেছিলেন, আমার দেখে মানে কমেন্টটা এত খারাপ লেগেছিল। মা তখন ওই অবস্থা, তার স্বামী মারা গেছেন, তখন মাকে দেখতে হচ্ছে যে গৃহী ভক্তরা এবং সন্ন্যাসীরা যারা গৃহত্যাগী, তারা দুই দল ঠাকুরের অস্থি নিয়ে মারামারি করছে। তখন মা বলেছিলেন যে অমন সোনার মানুষটা চলে গেল, আর এরা কতগুলো ছাই ভস্য নিয়ে মারামারি করছে। মানে কথাগুলো এখন যদি ভাবি আমরা, তো এখন ঠিক আছে, সহজ, কিন্তু সেই সময় জায়গায় দাঁড়িয়ে ভাবুন তো, যে কতগুলো ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, যাদের কারোরই বয়স 30-এর কোঠা পেরোয়নি, প্রায় বেশিরভাগেরই, এবং তার কোনো থাকার জায়গা নেই, খাওয়ার কোনো ঠিক নেই, টাকা পয়সার ঠিক নেই। কেন ঠিক নেই? তারা যে সমাজে ফ্যাফ্যা করে ঘুরে বেড়ানো ছেলে, বখাটে ছেলে, তা কিন্তু নয়। তারা প্রত্যেকেই নামি দামি পরিবার থেকে আসা ছেলে এবং প্রত্যেকেই শিক্ষিত ছেলে। তাদের কিছু নেই, তার কারণ তারা শুধু ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে গেছিল, রামকৃষ্ণ বলে পাগল হয়ে গেছিল। সেই ছেলেদের সাথে একদল গৃহস্থ যারা ঠাকুরের সঙ্গ করেছেন, একসাথে ঠাকুরের কাছে এসে বসেছেন, তারা হঠাৎ ঝামেলা শুরু করলেন যে অস্থিভস্য কাদের অধিকারে থাকবে। কিন্তু তার মধ্যে ওই বলরাম বসু স্বামীজিদের পক্ষ নিয়েছিলেন, এবং আমি যতদূর জানি স্বামীজি খুব নিউট্রাল ছিলেন, এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন ছেড়ে দে। কিন্তু যতদূর সম্ভব স্বামীজিদের মধ্যে একজন, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, খুব অদ্ভুত এক ঘটনা। আজকে বেলুরের যে ঠাকুরের বেদিটা রয়েছে না, সেই বেদির নিচে কিন্তু ঠাকুরের অস্থিভস্য রাখা, এবং সেই অস্থিভস্যটা নেওয়া হয়েছিল একজন গৃহস্থ ভক্তের বাড়ির টালির ছাদ সরিয়ে। সেখান থেকে ঠাকুরের সন্ন্যাসী ছেলেরা গিয়ে সকলের অজান্তে কিছুটা অস্থিভস্য তুলে নিয়ে চলে এসেছিল, যে না, আমরা ঠাকুরের দেহাবশেষ ছাড়বো না, এই জেদে। তারা তো ঠাকুরের জন্য সব ছেড়েছেন, তাদেরই তো অধিকার ছিল। কিন্তু এগুলো হয়, ঠাকুরের ভক্ত হলেই, তাকে চাক্ষুষ দেখলেই যে সবাই একদম দেবতা হয়ে যাবে তা তো নয়। সকলকেই একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, ভালো মন্দ সব রকমের একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এই গৃহী ভক্তরাই আমার পরে ব্যাক করেছেন। এবং যেহেতু অস্থিভস্যটা নিয়ে যে কথা হচ্ছে, তো আজকে একটু বলি, অস্থিভস্যটার একটা দারুণ গল্প রয়েছে। ঠাকুরের অস্থিভস্যটা নিয়ে স্বামীজি যখন ওই অস্থিভস্যটা কিছুটা অংশ টালির ছাদটা সরিয়ে নিয়ে আসা হয়েছিল, তো সব গুরু ভাইরা একসাথে, তখন স্বামীজি বলেছিলেন, ওরে এটা আমাদের ঠাকুরের দেহাবশেষ, তো এটা সবাই একটু একটু করে খা, ঠাকুর আমাদের দেহে মিশে থাকবে। অদ্বৈতবাদী স্বামীজি, যারা আমরা এই স্বামী শিশু সংবাদ বইটা নিয়ে পরপর আলোচনা চলছে, আমরা দেখছি স্বামীজি কি চরম অদ্বৈতবাদী, কিন্তু এই ঘটনায় টের পাওয়া যায় স্বামীজি কি চরম গুরু, মানে কি বলবো, মানে গুরু ছাড়া স্বামীজি আর কিছু বোঝেন না, এবং কি চরম ভক্ত, এবং কি চরম শিষ্য স্বামীজি। স্বামীজি বললেন, ওরা এটা খা, ঠাকুর আমাদের দেহের সাথে মিশে থাকবে। এবং সেই অস্থিভস্য নিয়ে অল্প অল্প করে প্রত্যেক গুরু ভাই খেয়েছিলেন। এবং স্বামীজি এই অস্থিভস্যের যে কৌটোটা, সেই কৌটোটাকে বলতেন আত্মারামের কৌটো। একদিন স্বামীজির তো সবকিছুই টেস্টিং করার স্বভাব, একটা পরীক্ষা করে নেব। স্বামীজি একদিন বলে যে, দেখি আত্মারামের কৌটোর শক্তি কেমন, আত্মারাম তোমার শক্তি কেমন। স্বামীজি নাম দিয়েছিলেন আত্মারামের কৌটো। তো স্বামীজি তখন বিদেশ থেকে ফিরেছেন, বেলুর তখন হয়ে গেছে, এবং স্বামীজির নামও ছড়িয়ে পড়েছে। স্বামীজি তখন আত্মারামের কৌটোকে বলেছিলেন যে, আত্মারাম, দেখি তোমার কেমন শক্তি, আজকে মঠে কোনো বড় মানুষকে নিয়ে আসো তো দেখি।
আজকে বা এর মধ্যে কয়েকদিনের মধ্যে আশ্রমে কোনো মান্যগণ্য মানিগুণী মানুষকে নিয়ে আসতে পারো তো দেখি। এবং তার কয়েকদিনের মধ্যেই স্বামীজি তখন কোনো একটা কাজে কলকাতায় এসেছিলেন। তখন কোথাকার এক মহারাজ, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তিনি বেলুড়ের কাজ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার কি মনে হওয়াতে, ওই স্বামীজি ওটা বলার কয়েকদিনের মধ্যে ঘটনা, কি মনে হওয়াতে তিনি বেলুড় চলে আসেন এবং বেলুড়ে আসেন স্বামীজিকে খোঁজ করতে, যে এরকম স্বামী বিবেকানন্দ বিশ্ববিখ্যাত, উনি তো এখানেই রয়েছেন। স্বামীজি তখন কিন্তু কলকাতায়। স্বামীজি তখন কলকাতা থেকে ফিরে এসে বলেছিলেন বেলুড়ে যে এরকম আমি সংকল্প করেছিলাম, এখন বুঝছি আত্মারামের কৌটো জাগ্রত। এবং আজও সেই কৌটো ঠাকুরের যে মূর্তি আমরা বেলুড়ে দেখতে পাই তার নিচে রাখা, এবং সেই কৌটো বিশেষ দিনে বের করানো হয় এবং গঙ্গা স্নান করানো হয়। তো যাই হোক, বলরাম বসুর কথা বলতে গিয়ে এতগুলো কথা এলো। তো স্বামীজি এমনি বলরাম বসুর বাড়িতে রয়েছেন এবং বলরাম বসুর বাড়ি এখন কিন্তু মঠের আন্ডারে, বেলুড় মঠের আন্ডারে, এবং সেখানে এখন সন্ন্যাসীরাই থাকেন। বলরাম বাবুর আমি জানি না, ছেলে মেয়ে তো অবশ্যই থাকার কথা, কারণ ওনার পরিবার ছিল। তো আমি যখন আগের বছর 2018 বা 19 সাল নাগাদ বলরাম বসু মন্দিরে যাই, বলরাম বসু মন্দির, এবং সেখানে কিন্তু আমি সন্ন্যাসীদেরই দেখতে পাই এবং দেখি সেটা একদম আশ্রমের অনুসারেই চলছে। তো যিনি ভক্ত তিনি এমনই ভক্ত হন আর কি। আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখলো স্বামীজি ওই রূপে বাহিরে যাইবার জন্য প্রস্তুত। স্বামীজি মাঝে মধ্যে একা একা গিয়ে এদিক ওদিক নিজের চেনা পরিচিত মানুষদের বাড়িতে বাড়িতে ঘুরছেন। তো শিষ্য সকালে এসে দেখছে স্বামীজি বেরোচ্ছেন। তো স্বামীজি শিষ্যকে বললেন, চল আমার সঙ্গে যাবি। বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগিলেন, শিষ্য পিছু পিছু চলিল। একখানা ভাড়াটে গাড়িতে তিনি শিষ্য সমবিহারে উঠিলেন। গাড়ি দক্ষিণ মুখে চলিল। একটা ভাড়াটে গাড়ি ধরেছেন স্বামীজি এবং শিষ্যকে নিয়ে উঠেছে এবং গাড়ি দক্ষিণ মুখে চলছে। শিষ্য এবার প্রশ্ন করছে, মহাশয় কোথায় যাওয়া হইবে? এখানে দ্রষ্টব্য যে শিষ্য কিন্তু স্বামীজিকে মহাশয় বলে সম্বোধন করছেন, মানে তিনি তখনও গুরুদেব বা স্বামীজি কোনোটাই বলে উঠতে পারছেন না, বলছেন মহাশয় কোথায় যাওয়া হইতেছে। এবং শিষ্য কিন্তু তিনি যে বলে উঠতে পারেননি সেই অবধি তিনি কিন্তু তার সেই দুর্বলতাটা গোপনও করছেন না, তিনি বইতে ছাপিয়ে দিচ্ছেন, একদম ইতিহাস হয়ে থেকে যাচ্ছে। তিনি ইতিহাস বিকৃতও করছেন না, যেটা যেমন তিনি সেটাকে সেমন তেমন রেখেছেন। শরৎচন্দ্র চক্রবর্তী তো চাইলে প্রুফ দেখার সময় চেঞ্জ করে দিতে পারতেন, করেননি। এই ছোট ছোট জিনিসগুলোতেই না শিষ্যের খাঁটিত্বটা টের পাওয়া যায়। তাই না? আমি যখন যাকে যেরকম বুঝেছি আমি সেরকমই লিখেছি, আমি সেরকমই ডেকেছি, আমি সেটাই রাখছি ইতিহাসে। আমি রাখছি না আমি তাকে সন্ন্যাসী বা গুরুদেব কোথায় যাওয়া হইবে আজকে সেটা বলছি না, বলছেন মহাশয় আজ কোথায় যাওয়া হইবে। স্বামীজি চল না দেখবি এখন। এইরূপে কোথায় যাইতেছেন তদ্বিষয়ে শিষ্যকে কিছুই না বলিয়া গাড়ি বিডন স্ট্রিটে উপস্থিত হইলে কথার ছলে বলিতে লাগিলেন, তোদের দেশের মেয়েদের লেখাপড়া শিখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময় প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? আবারও বলছি 1897 সালের কথা এটা। 1897 সালের দৃষ্টিতে বিচার করতে হবে। স্বামীজি বাংলাদেশের কথা বলছেন, তোদের দেশে মেয়েদের লেখাপড়া শেখাতেও যায় না, কারণ তখন বাংলাদেশের মেয়েরা মানে ন্যাচারাল সেই সময়ে প্রায় বেরোতো না এবং কলকাতা থেকে অনেকটাই দূরের বিষয়। কলকাতার মেয়েরা তাও যা টুকটাক বেরোতো, গ্রামের মেয়েরা তো একেবারেই নয়। তো বলছেন যে যারা তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, বলতে তোরা লেখাপড়া মানে ছেলেরা লেখাপড়া করছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, তোদের সাথে সবসময় রয়েছে, সবসময় তোদের প্রাণ দিয়ে সেবা করছে, তাদেরকে উন্নত করতে তোরা কি করছিস? তাদেরকে তুলে আনতে কি করছিস? শিষ্য, কেন মহাশয়? আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে, কত স্ত্রীলোক বিএ এমএ পাশ করিতেছে। স্বামীজি, ও তো বিলাতি ঢঙে হচ্ছে। তোদের ধর্মশাস্ত্রানুসারে তোদের দেশের মতন চালে কোথায় কটা স্কুল হয়েছে? তখনও মেয়েদের শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল, কিন্তু সেটা স্বামীজি বলছেন বিলাতি ঢঙে, বিদেশের সিস্টেম অনুসারে শিক্ষা ব্যবস্থা চলছে। কিন্তু ভারতীয়দেরও তো একটা নিজস্ব সিস্টেম ছিল, নিজস্ব একটা একটা ওয়ে অফ এডুকেশনের লাইন ছিল।
সেই স্বামীজি বলছেন সেই লাইনটা কোথায় গেল, যেই লাইনটা বৈদিক শিক্ষা ব্যবস্থায় প্রচলন ছিল। তোদের ধর্মশাস্ত্রানুসারে তোদের দেশের মতন চালে কটা স্কুল হয়েছে, দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষার বিস্তার নেই, তা আবার মেয়েদের ভিতর। গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় ভারতবর্ষে শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত, তা বোধহয় মেয়েদের মধ্যে 1%ও হবে না। স্বামীজি বলছেন যে মানে এখানে একটা দেখার, তিনি তা এর আগের বিভিন্ন চ্যাপ্টারে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এর আগের চ্যাপ্টারেই বলেছেন জগৎটা স্বপ্নবৎ, জগৎ একদম উড়িয়ে দিয়েছেন। কিন্তু জগতের ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু তিনি মাথা ঘামাচ্ছেন। কিভাবে মাথা ঘামাচ্ছেন? না আসক্ত না হয়, মানে সারাক্ষণ ওটা নিয়ে পড়ে আছেন তা নয়, কিন্তু উনি কিন্তু সিরিয়াস জগতের বিষয় নিয়ে। জগৎ ও মেয়েদের শিক্ষা কি হবে উড়িয়ে দিন করছেন না, কিন্তু কিন্তু যারা ঘোরতর সংসারী, যারা ঘোরতর ভাবে বলছেন যে না জগৎটা সত্য, জগৎটা খুব সুন্দর, তারা কিন্তু মেয়েদের শিক্ষার ব্যাপারে চিন্তাই করছে না। তখনকার মানে গভর্নমেন্টের স্ট্যাটিক্স দেখলেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা। বলছে ভারতবর্ষে শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত, মাত্র 10-12 জন শিক্ষিত। বলছে তার মধ্যে মেয়েরা 1%ও হবে কিনা সেটা বোঝা মুশকিল। তা না হলে দেশের কি এমন দুর্দশা হয়? শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে? তোরা দেশে যে কয়জন লেখাপড়া শিখেছিস, দেশের ভাবি আশাস্থল, সেই কয়জনের ভিতরেও ওই বিষয়ে কোনো চেষ্টা বা উদ্যম দেখতে পাই না। কিন্তু জানিস সাধারণের ভিতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নেই। সেজন্য আমার ইচ্ছা আছে কতকগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে মাসের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে, আর ব্রহ্মচারিণীরা মেয়েদের ভিতর শিক্ষা বিস্তার করবে। কিন্তু দেশি ধরনে ওই কাজ করতে হবে। পুরুষদের জন্য যেমন কতগুলি সেন্টার করতে হবে, মেয়েদের শিক্ষা দিত সেইরূপ কতগুলি কেন্দ্র তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু ভাবি সারদা মঠের প্ল্যানিং চলছে সেই দিন, খুব ইম্পর্টেন্ট দিন। স্বামীজি বলছেন যে আমি কিরম ভাবে স্বামীজি ভেবেছেন, স্বামীজি বলছেন যে যারা ছেলেদের মধ্যে শতকরা 10-12 জন যারা শিক্ষিত, তাদের মধ্যেও কোনরূপ চেষ্টা নেই যে তারা সর্বসাধারণের মধ্যে শিক্ষাটাকে পৌঁছে দেবে। বলছে তাদের মধ্যে একজনেরও কোনো চেষ্টা দেখতে পাই না। আর মেয়েদের মধ্যে তো ছেড়েই দিলাম। স্বামীজি বলছেন তিনি কিভাবে শিক্ষার কথা ভেবেছেন। বলছেন যে কতগুলো ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারী কারা বা ব্রহ্মচারিণী কারা? ব্রহ্মচারী শব্দটার অর্থ যিনি সর্বদা ব্রহ্মে বিচরণ করেন, মানে সবসময় ব্রহ্ম চিন্তন করছেন যিনি, এবং তারা মানে সন্ন্যাসীদের মতনই ফুল টাইমার হয়, মানে একদম আশ্রমে টোটালি থাকছে এবং তাদের আর কোনো বিষয় থাকবে না। মানে ব্রহ্মচারী শব্দটাতেই বোঝা যাচ্ছে তারা সবসময় ব্রহ্মে বিচরণ করছে এবং তাদের বিষয় একমাত্র ব্রহ্ম থাকবে এবং তাছাড়া যা কাজ করা সেটা তারা করবে। তাদের বিষয়ই হবে বহুজন হিতায় চ বহুজন সুখায় চ, মানে বহুজনের হিত এবং বহুজনের সুখের জন্যই তাদেরকে তৈরি করা, নিজেদের সুখ নয়। নিজেদের সুখটা সেটাই যে আমি কতজনের জন্য কিছু করতে পারলাম, আমি কতজনের জন্য কিছু মাত্র উপকার করতে পারলাম। এটাই কিন্তু অ্যাকচুয়ালি সন্ন্যাসীর আদর্শ বা ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণী যেভাবে তার আদর্শ। এটা প্রথম আদর্শ তো বটেই যে নিজের ব্রহ্মজ্ঞান হওয়া। প্রথম আদর্শ সবসময় হচ্ছে যে আমি কি তাকে জানলাম, এবং আমি কি তাকে জানলামের পরের কথা হচ্ছে যে আমি কয়জন মানুষকে এই কথা জানাতে পারলাম, বা কিছুটাও কি জানাতে পারলাম, বা কোনো মানুষের এতটুকু উপকার কি করতে পারলাম, তাদের সেটাতেই আনন্দ, আর কিছু তাদের বিষয় থাকবে না। তো স্বামীজি বলছেন যে ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণী তৈরি করবো। স্বামীজি খুব প্র্যাকটিক্যাল ছিলেন। ব্রহ্মচারী দিয়ে কিন্তু তিনি মেয়েদের শিক্ষা বিস্তার করাতে চাইলেন না। তিনি বললেন মেয়েদের শিক্ষা বিস্তার মেয়েরা করবে, ব্রহ্মচারিণীরা, ছেলেদের শিক্ষা বিস্তার ছেলেরা করবে, ব্রহ্মচারীরা। প্রথম থেকেই কিন্তু তিনি মেয়েদের নিজের পায়ের উপর দাঁড়ানোর ব্যবস্থা করছেন এবং সেভাবেই ভাবছেন না যে প্রথমে একটু ব্রহ্মচারীরা ওদেরকে শিক্ষা টিক্ষা দিয়ে নি, তারপর ওরা নয় কেউ নিজেরা হবে। স্বামীজি প্রথম থেকেই বলছেন মেয়েরা নিজেরা নিজেদের শিক্ষিত করুক। কিন্তু বলছেন দেশি ধরনে এই কাজ করতে হবে। পুরুষদের জন্য যেমন কতকগুলি সেন্টার করতে হবে, মেয়েদের শিক্ষা দিত সেইরূপ কতকগুলি কেন্দ্র করতে হবে।
শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্রহ্মচারিণীরা ওই সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে। পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞান সহায়তায় শিক্ষা দিতে হবে। ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে। কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয় তাই করতে হবে। এই লাইনটা পরে আমি আবারও বলছি, আমারও খটকা লেগেছিল, কিন্তু আবারও বলছি, সময়টা ভাবতে হবে 1897 সাল। তখন এটা চিন্তা করা যেত না যেখানে মেয়েদেরকে কোনো ক্রমে বাড়ি থেকে বের করে কলকাতা শহরের মধ্যে পড়াতে নিয়ে আসার জন্য নিবেদিতাকে পাগল হয়ে যেতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তখন এটা ভাবার বিষয় নয় যে মেয়েরা শিক্ষা পেয়ে প্রত্যেকে বিশাল চাকরি বাকরি করে ঘরের দায়িত্ব নেবে। হ্যাঁ, নিতেন তো অবশ্যই, কিন্তু ব্যতিক্রম সময় পটটা এটা। তাই স্বামীজি সেই সময়কালে দাঁড়িয়ে বলছেন যে কিভাবে মেয়েদের শিক্ষা দিতে হবে। বলছে ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্যার নিয়ম, আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলো শিক্ষা দিতে হবে, এবং কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয় তাই করতে হবে। কারণ তখন মেয়েদের বিয়ে ছাড়া আর কোনো অপশন সে অর্থে ছিল না। তারা যাই করুক না কেন, বিয়েটা একটা করতেই হবে। এই সকল মেয়েদের সন্তান সন্ততিগণ পরে ওই সকল বিষয়ে আরো উন্নতি লাভ করতে পারবে। স্বামীজি একটা দূরের চিন্তা করছেন। বলছে আজকের মেয়েদের যে যদি অন্তত একটু এভাবে তৈরি করতে পারি, তাহলে তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা সুন্দর শিক্ষাকে দিতে পারবে এবং তারা আরো অনেক দূর যেতে পারবে। যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন তাদের ঘরেই বড় লোক জন্মায়। খুব ইম্পর্টেন্ট কথা। একটা খুব সুন্দর কথা আছে ইংলিশে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যাদের মা বাবা শিক্ষা, যেমন ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মা বাবা, হ্যাঁ ছেলে মেয়েদের মধ্যে নিজেদের প্রভাবও প্রচন্ড রয়েছে, নিজেদের চিন্তা ভাবনার প্রভাবও রয়েছে। আমি দেখেছি খুব ভালো মা বাবার ছেলে মেয়ে হয়তো ভীষণ উশৃঙ্খল, কিন্তু কোথাও গিয়ে ছোট থেকে মা বাবার একটা প্রভাব পড়ে। তাকে মা কি শিক্ষা দিচ্ছে, একদম ছোট যখন সে মাটির তাল, তাকে মা কিভাবে শেখাচ্ছে, মা তার সামনে কি আচরণ করছেন, বাবা তার সামনে কি আচরণ করছেন। বাবার থেকেও বেশি বাচ্চারা মায়ের সাথে বেশি অ্যাটাচ থাকে। মা কিভাবে আচরণ করছেন সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো স্বামীজি দূর দেখছেন, বলছেন যে যারা ভালো নীতিপরায়ণা মা হবেন, শিক্ষিতা মা হবেন, তাদের ঘরেই বড় লোক জন্মাবে। বড় লোক কি কেউ জন্মেই বিশাল বড় লোক হয়ে যায় না, জন্মানোর পরেই বাচ্চাটাকে বড় লোক তৈরি করতে হয়, সে ধীরে 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 বড় মানুষ হয়ে ওঠে। মেয়েদের তোরা এখন যেন কতকগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছিস। রাম রাম, এই কি তোদের শিক্ষার ফল হলো? মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। স্বামীজি কোন যুগে দাঁড়িয়ে বলছেন যে মেয়েদের তোরা যেন কতকগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন তৈরি করেছিস? কারণ তখন যদি দেখা যায় বেশিরভাগ পরিবারেই 8টা 9টা 10টা ছেলে মেয়ে তো কমন ছিল, এবং এই করে নারীদের শরীরও ভেঙে যেত, মাদের শরীরও ভেঙে যেত। কোনো মা যদি মানে কম করে 5-6টা ছেলে মেয়ের জন্ম দেন তাহলেই তার শরীর ভাঙতে বাধ্য। এবং তা নিয়ে মারা কি ভয়ঙ্কর মানে কর্মপরায়ণ ছিলেন, সেই নিয়ে তারা কাজ করতেন, বাড়ির সব দায়িত্ব সামলাতেন, সব করতেন। তো স্বামীজি বলছেন যে তোরা এখন যেন কতকগুলি মেয়েদের ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছিস। রাম রাম, এই কি তোদের শিক্ষার ফল হলো? রীতিমতন ধিক্কার দিচ্ছে, বলছে তোরা কি শিখেছিস, কি শিক্ষা পেলি? মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। গাড়ি এবার কর্নওয়ালিস স্ট্রিটের ব্রাহ্ম সমাজ ছাড়িয়া অগ্রসর হইতেছে দেখিয়া গারোয়ানকে বলিলেন, চোরা বাগানের রাস্তায় চল। উত্তর কলকাতার রাস্তা ধরে গাড়ি এগোচ্ছে, কারণ তখন দক্ষিণ কলকাতা বোধহয় প্রায় কিছু ছিল না, বেশিরভাগই জঙ্গল, বা দক্ষিণ কলকাতাটাকে গ্রামই বলা হতো। কলকাতা মানে উত্তর, তখনকার সেই অবস্থা। তো স্বামীজিদের গাড়ি উত্তর কলকাতা দিয়ে ছুটছে। গাড়ি যখন ওই রাস্তায় প্রবেশ করিল, তখন স্বামীজি শিষ্যের নিকট প্রবেশ করিলেন। মহাকালী পাঠশালা স্থাপন কর্ত্রী তপস্বিনী মাতা তাহার পাঠশালা দর্শন করিতে আহ্বান করিয়া তাকে চিঠি লিখিয়াছেন। ওই পাঠশালা তখন চোরাবাগানের রাজেন্দ্র মল্লিক মহাশয়ের বাড়ির পূর্ব দিকে একটা দোতলা ভাড়াটিয়া বাড়িতে ছিল। গাড়ি থামিলে 2-4 জন ভদ্রলোক তাহাকে প্রণাম করিয়া উপরে লইয়া গেলেন, এবং তপস্বিনী মাতা দাঁড়িয়া স্বামীজিকে অভ্যর্থনা করিলেন। তখনকার দিনে মানে তপস্বিনী মাতা, যিনি মনে হয়, আমি জানি না, পুরোপুরি সম্পূর্ণভাবে নারীদের শিক্ষার জন্য নিজেকে নিয়োগ করেছেন,
এবং তার পাঠশালা দেখার জন্য স্বামীজিকে ডেকেছেন। স্বামীজি গেছেন এবং সবাই মিলে প্রণাম করে স্বামীজিকে নিয়ে যাচ্ছেন, এবং বোঝাই যাচ্ছে যে আজকে যেহেতু এখানে যাওয়ার বিষয় একটি নারীর যে শিক্ষার জায়গায় যাওয়ার বিষয়, তাই স্বামীজির মনে এই চিন্তাগুলো ঘুরছে। স্বামীজি খুব সুন্দর ছিলেন, যখন যেমন তখন তেমন, যখন যেটা নিয়ে কথা বলার সেটা নিয়ে এমন কথা বলতেন মনে হতো যে ওই বিষয় ছাড়া যেন জগতে আর দ্বিতীয় বিষয় নেই, কিছু নেই জগতে। স্বামীজির এক শিষ্য একবার বলেছিলেন যে স্বামীজি যখন জ্ঞান যোগ নিয়ে কথা বলতেন মনে হতো উহা সকল মতে শ্রেষ্ঠ, আবার যখন ভক্তি যোগ নিয়ে কথা বলতেন মনে হতো উহা সকল মতে শ্রেষ্ঠ। অ্যাকচুয়ালি যে মানে সব বিষয়কে ঠিক ঠিক ভাবে জানতে গেলে একটা বিষয় ঠিক করে জানা প্রয়োজন, নিজেকে ঠিক করে জানা প্রয়োজন, নিজেকে অর্থাৎ তার ব্রহ্ম জ্ঞান ঠিক ঠিক হওয়ার প্রয়োজন। তাহলেই সে যখন ভক্তি নিয়ে কথা বলবে সে তখন ভক্তির চরম নিয়ে কথা বলবে, সে যখন জ্ঞান নিয়ে কথা বলবে সে তখন চরম জ্ঞান নিয়ে কথা বলবে। কাল গুরু পূর্ণিমা ছিল, ভগবানের কাছে গেছিলাম, আমার গুরুদেবের কাছে। তো আজকে সকালবেলা ভগবান ঘুম থেকে ওঠার পর একটু রেস্ট নিয়ে আমাদের সাথে যখন কথা বলছেন তখন একটা দারুণ কথা বললেন। বলছেন যে বিচারের পথ নিয়ে কথা বলছিলেন, অদ্বৈতবাদ নিয়ে। বলছেন বিচার করতে করতে নিজের মনের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন মনকে উড়িয়ে দিতে পারবি তখন শ্রেষ্ঠ জ্ঞানী হয়। যখন মনকে উড়িয়ে দেওয়া যায় তখন শ্রেষ্ঠ জ্ঞানী হওয়া যায়, তখনই শ্রেষ্ঠ ভক্ত হওয়া যায়, তখনই শ্রেষ্ঠ কর্মী হওয়া যায়। যখন নিজের মনের অস্তিত্ব থাকে না, আমরা আমাদের যাবতীয় সমস্ত কথা বা কাজই তো নিজের মন দিয়ে করি, কিন্তু বলছেন যে যখন সেই মনের অস্তিত্বটাই উড়ে যায়, যখন শুধু তার প্রকাশ থাকে, সেই ব্রহ্মের প্রকাশ থাকে, বলছে সেই সময় সেইটা যদি একবার হয়ে যায়, বলছে মানুষ তখন শ্রেষ্ঠ জ্ঞানী তো হয়, সেই শ্রেষ্ঠ ভক্ত এবং সেই শ্রেষ্ঠ কর্মী হয়, সেই ঠিক ঠিক ভাবে কাজ করতে পারে। মানে একদম জলজান্ত উদাহরণ আমরা স্বামী বিবেকানন্দকেই দেখছি। তিনি অদ্বৈতবাদ নিয়ে যখন কথা বলেন তখন আর যেন কোনো বিষয় থাকে না। তখন ঠাকুরকে ভালোবেসে কথা বলছিলেন, একটা চ্যাপ্টার শেষ করতে আমাদের 4 দিন সময় লেগে গেছে। এত গভীর গভীর তত্ত্ব বলছেন ঠাকুরকে নিয়ে, মনে হচ্ছে তখন ভক্তি ছাড়া দ্বিতীয় কিছু নেই। আবার আজকে যখন একদম চরম কিছু জাগতিক স্থূল বিষয় নিয়ে কথা বলছেন, আমি বোঝাতে ব্যাখ্যা করলাম স্থূল বিষয় শব্দটা, তখন কিন্তু আবার এমন মনে হচ্ছে স্ত্রী শিক্ষা ছাড়া এবং স্বামীজির বোধহয় এই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করা ছাড়া আর কোনো বিষয় নেই। এটাই মজা ব্রহ্মবিজ্ঞানীদের সাথে ওঠা বসা করা। তখন যখন তারা যে বিষয় নিয়ে কথা বলেন সেই বিষয় চরম নিয়ে কথা বলেন, ছোটখাটো কিছু নিয়ে কথা বলেন না, মানে নিচের লেভেলে কিছু থাকে না, সবটাই একদম চরমে গিয়ে কথা বলেন। তো এবার আমরা দেখি সেই মেয়েদের পাঠশালাতে কি হলো, মহাকালী পাঠশালাতে। অল্পক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করিয়া একটি ক্লাসে লইয়া গেলেন। কুমারীরা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিল এবং মাতাজির আদেশে প্রথমত শিবের ধ্যান সুর করিয়া আবৃত্তি করিতে লাগিল। পরে কিরূপ প্রণালীতে পাঠশালায় পূজাদি শিক্ষা দেয়া হয় মাতাজির আদেশে কুমারীগণ তাহাই করিয়া দেখাইতে লাগিল। স্বামীজি উৎফুল্ল মনে এই সকল দর্শন করিয়া অন্য এক শ্রেণীর ছাত্রীদিগকে দেখিতে চলিলেন। তারা খুব খুশি, স্বামীজি এসছেন, তারা কি শিখেছে স্বামীজিকে দেখাচ্ছেন। বৃদ্ধা মাতাজি স্বামীজির সঙ্গে সকল ক্লাস ঘুরিতে পারিবেন না বলিয়া স্কুলের 2-3 শিক্ষককে আহ্বান করিয়া সকল ক্লাস ভালো করিয়া স্বামীজিকে দেখাইবার জন্য বলিয়া দিলেন। অনন্তর স্বামীজি সকল ক্লাস ঘুরিয়া পুনরায় মাতাজির নিকট আসিলে তিনি একজন কুমারীকে তখন ডাকিয়া আনিলেন এবং রঘুবংশের 3য় অধ্যায়ের প্রথম শ্লোকটির ব্যাখ্যা করিতে বললেন। ছাত্রীটিও সংস্কৃতে উহার ব্যাখ্যা করিয়া স্বামীজিকে শুনাইল। স্বামীজি শুনিয়া সন্তোষ প্রকাশ করিলেন এবং স্ত্রী শিক্ষা প্রচারকল্পে মাতাজির অধ্যবসায় ও যত্নপরতার এতদূর সাফল্য দর্শন করিয়া তাহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। মাতাজি তাহাদের বিনীতভাবে বলিলেন, আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করিয়া থাকি, নতুবা বিদ্যালয় করিয়া যশ লাভ করিবার বা অপর কোনো উদ্দেশ্য নাই। স্বামীজি সমস্ত ক্লাস ঘুরে দেখলেন এবং মাতাজি বেশ বৃদ্ধা এবং তিনি ঘুরতে পারলেন না স্বামীজির সাথে, কিন্তু তার শ্রদ্ধাটা দেখুন। ওই সময় দাঁড়িয়ে 1897 সালে দাঁড়িয়ে কতগুলো মেয়েকে ঘরের বাইরে টেনে এনে শিক্ষা দিচ্ছেন এবং স্বামীজি যখন সেটার প্রশংসা করছেন
তিনি বলছেন, আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করিয়া থাকি। বললেন না আমি ছাত্রীদের শিক্ষা দিয়ে থাকি, এবং বলছেন আমি সেবা করছি। এই কথা কখন বলা যায় যে আমি তাদের সেবা করছি এবং ভগবতী জ্ঞানে, মানে আমার কাছে তারা প্রত্যেকেই যেন সেই মানে মায়ের অংশ। এই কথা তখনই বলা যায় যখন মাকে একটু অনুভব করা যায়, একটু একটু মাকে অনুভব করলে তখন এটা বলা যায় যে আমি ভগবতী জ্ঞানে মেয়েদের সেবা করছি। নয়তোবা নতুন বিদ্যালয় করিয়া যশলাভ করিবার অপর কোনো উদ্দেশ্য নেই। বলছে আমি বিখ্যাত হব বলে করিনি, আমি মেয়েদের সেবা করব বলে করেছি। দুটো ভাবের মধ্যে কত পার্থক্য। আজকাল আমরা পড়াশোনা করি, আমাদের পড়াশোনা করিয়ে হয়তো স্কুল কলেজ ধন্য হয়, কিন্তু তিনি বিনীতভাবে বলছেন যে না, যে আমি ভগবতী জ্ঞানে সেবা করছি। বিদ্যালয় সম্বন্ধীয় কথাবার্তা সমাপন করিয়া স্বামীজি বিদায় লইতে উদ্যোগ করিলে মাতাজি স্কুল সম্বন্ধে মতামত লিপিবদ্ধ করিতে দর্শকদিগের জন্য নির্দিষ্ট বহিখানিতে স্বামীজিকে মতামত লিখিতে বলিলেন। স্বামীজি ওই পরিদর্শক পুস্তকে নিজ মত বিশদভাবে লিপিবদ্ধ করিলেন। লিখিত বিষয়ের শেষ ছত্রটি শিষ্যের এখনো মনে আছে, তাহা এই, দ্য মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডাইরেকশন। প্রত্যেক জায়গায় আমরা ভিজিটার্স বুক বলে একটা জায়গা দেখি, সেখানে প্রত্যেকে মানে অনেক জায়গাতেই বেরিয়ে আসার সময় কিছু লিখতে হয় যে কেমন লাগলো। আমরা খুব শর্টে ছাড়ি ভেরি গুড হেনা তেনা। স্বামীজি সেখানে বেশ বড় করে লিখেছেন, কারণ স্বামীজি খুব খুশি মেয়েদের এরকম ভাবে শিক্ষা দেওয়া দেখে ওই সময়। এবং শেষ লাইন লিখেছেন, দ্য মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডাইরেকশন। বলছে এই যে নতুন মুভমেন্ট শুরু হলো, এটা একদম সঠিক পথে রয়েছে। অনন্তর মাতাজিকে অভিবাদনান্তে স্বামীজি পুনরায় গাড়িতে উঠিলেন এবং শিষ্যের সহিত স্ত্রী শিক্ষা সম্বন্ধে নানা কথোপকথন করিতে করিতে বাগবাজার অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। তাহারই যৎকিঞ্চিৎ বিবরণ নিম্নে লিপিবদ্ধ হইল। স্বামীজি এবার ফিরছেন আবার বলরাম বসুর বাড়িতে। তো এবার গাড়িতে উঠে যা কথা হয়েছে সেই কথোপকথন। স্বামীজি, এর জন্ম কোথায়? মানে মাতাজির জন্মের কথা জিজ্ঞাসা করছেন। সর্বস্ব ত্যাগী, তবু লোকহিতের জন্য কেমন জন্মবতী। স্ত্রীলোক না হলে কি ছাত্রীদের এমন করে শিক্ষা দিতে পারে? সবই ভালো দেখলুম, কিন্তু ওই যে কতগুলি গৃহী পুরুষ মাস্টার রয়েছে, ওইটা ভালো বোধ হলো না। শিক্ষিতা বিধবা ও ব্রহ্মচারিণীগণের উপরই শিক্ষার ভার সর্বদা রাখা উচিত। এদেশে স্ত্রী বিদ্যালয়ে পুরুষ সংস্রব একেবারেই না রাখা ভালো। স্বামীজি কিন্তু প্র্যাকটিক্যাল ছিলেন। শুনলে মনে হবে কেন ছেলেরা মেয়েদের শিক্ষা দিলে কি হতে পারে, কিন্তু সেই যুগে যতই হোক, যখন নারী আর মানে স্ত্রী এবং পুরুষ কাছাকাছি রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন ভাবের আদান প্রদান হতেই পারে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু নয়। কিন্তু সেই যুগের অনুপাতে সেটা যদি হতো, সেটা এক প্রকার একটা সমাজে মেয়েদের নারী শিক্ষার একটা বাধা তৈরি হতো। সেই দিক একটা রয়েছে। আর একটা দিক স্বামীজি প্রথম থেকে আমরা দেখছি বরাবর চাইতেন যে মেয়েদের শিক্ষার ভার মেয়েরা নেবে। স্বামীজি এখানেও বলছেন যে মাতাজির কি দারুণ, কত পুরো সর্বস্ব ত্যাগী কিন্তু লোকহিতের জন্য যত্নবতী। তিনি সব ত্যাগ করেছেন কিন্তু মানুষের একটু ভালো করার জন্য যত্ন করছেন। বলছে স্ত্রীলোক না হলে কি আর এরম ভাবে শিক্ষা দেওয়া সম্ভব? মেয়ে না হলে কি আসলে, আফটার অল মেয়েরা মায়ের জাত। বলছে যে তাদের মধ্যে যত্ন, ভালোবাসা, এই বিষয়টা থাকবেই থাকবে। এবার শিষ্য বলছেন, কিন্তু মহাশয় গার্গী, খনা, লীলাবতীর মতন গুণবতী শিক্ষিকা স্ত্রীলোক দেশে এখন পাওয়া যায় কই? শিষ্য বলছেন, এবার পুরাণের যে আমরা গার্গী, খনা, লীলাবতীদের কথা শুনে আসি, বলছে তাদের মতন শিক্ষিতা মেয়েরা কই। এরা বিশাল বিশাল বেদগ্ধ পণ্ডিত ছিলেন। গার্গী দেবী, খনা দেবী, লীলাবতী, এদের কথা যদি আমরা উপনিষদে পাই, এবং এদের এক একজনের বেদান্তের বিচার দুর্ধর্ষ ছিল। এবং এই যে স্বামীজি যেই সময় দাঁড়িয়ে রয়েছেন, সেই সময় মেয়েদেরকে যেমন একদম পর্দানসীন করে রাখা হয়েছিল, তখন কিন্তু মেয়েরাই বেশিরভাগ জায়গায় রুল করতেন। এবং মেয়েরা ছেলেরা একসাথে যা একটা কোনো বিচার সভায় তর্কযুদ্ধে আহ্বান করছেন, গার্গী কোন ঋষিকে মানে তর্কযুদ্ধে আহ্বান করছেন, তারা নিজেরা তর্ক করছেন, মেয়েরা শিক্ষা দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়েছিল মেয়েদের শিক্ষা অবস্থা। তো তাই শিষ্য বলছেন, গার্গী, খনা, লীলাবতীর মতন গুণবতী শিক্ষিকা স্ত্রীলোক কি এখন দেশে পাওয়া যাবে? স্বামীজি বলছেন, দেশে কি এখনো ওইরূপ স্ত্রীলোক নাই? এ সীতা সাবিত্রীর দেশ। পুণ্যক্ষেত্র ভারতে এখনো মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর কোথাও তেমন দেখলুম না।
ওদেশে মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হতো না, ঠিক যেন পুরুষ মানুষ গাড়ি চালাচ্ছে, অফিসে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রফেসরি করছে, একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়োয়। এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি নে, এদের ভিতরে জ্ঞানালোক দিতে চেষ্টা করলি নে। ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে। শিষ্য বলছেন, স্বামীজি মানে এখন অত বড় বড় শিক্ষা কোথায়? স্বামীজি খুব সুন্দর বললেন, বলছে পূর্ণক্ষেত্র ভারতবর্ষে মেয়েদের অভাব। বলছেন যে মেয়েদের ভারতবর্ষে যেমন চরিত্র তেমন সেভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর আর কোথাও এমন দেখা যায় না। কারণ এই ভারতবর্ষ বরাবরই নারী পূজার দেশ, এবং মানে স্বতঃস্ফূর্ত ভাবেই মেয়েদের মধ্যে একটা ব্যাপার রয়েছে এই ভারতবর্ষে। যতই এখনো 2021 সালেও দাঁড়িয়ে বলছি, যতই আধুনিকতার ব্যাপার হোক, কোথাও ভিতরে ওই চোরাবালির একটা স্রোত বয়। সেবা, মমতা, মায়া, ভালোবাসা একটা ভিতরে চোরাস্রোত রয়েছেই। শিষ্য মহাশয় ছাত্রীদিগকে যেভাবে জ্ঞান শিক্ষা দিতেছেন, তাহা থেকে ঐরূপ ফল হইবে। এই সকল ছাত্রীরা বড় হইয়া বিবাহ করিবে এবং উহার অল্পকাল পরে অন্য সকল স্ত্রীলোকের মতন হইয়া যাইবে। মনে হয় ইহাদিগকে ব্রহ্মচর্য অবলম্বন করাইতে পারিলে তবে ইহারা সমাজের ও দেশের উন্নতিকল্পে জীবনোৎসর্গ করিতে এবং শাস্ত্রোক্ত উচ্চ আদর্শ লাভ করিতে পারিত। শিষ্য বলছেন, মাতাজি কষ্ট করে মেয়েদের শিক্ষা দিচ্ছেন, কিন্তু এরা কি আদেও খুব একটা বড় হতে পারবে? কারণ খুব একটা বড় হওয়ার ব্যাপার থাকবে না, তার কারণ বিয়ে হলেই ছেলে মেয়ে হবে এবং এরা আর 5 জনের মতনই হয়ে যাবে। কিন্তু যদি এরকম হতো যে তারা একদম সর্বস্ব ত্যাগ করছেন মাতাজির মতন, তাহলে হয়তো কিছু উপকার হতে পারতো। এটা শিষ্য নিজের কথা বলছেন। স্বামীজি ক্রমে সব হবে। দেশে এমন শিক্ষিত লোক এখনো জন্মায়নি যারা সমাজ শাসনের ভয়ে ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিতা রাখতে পারে। বারবার বলছি, স্বামীজি বড় প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। শিষ্য একটা আকাশ কুসুম কল্পনার কথা বলে দিল যে এইসব মেয়েদের যদি শাস্ত্র শিক্ষা দেওয়া হয় এবং এরা যদি ব্রহ্মচারী হয়, মানে তারা বিয়ে করবে না। তখনকার ভারতবর্ষে যেখানে শিক্ষা দিতেই মাথার ঘাম পায়ে পড়ে, সেখানে যারা বিয়ে করবে না। স্বামীজি বলছেন কালে সব হবে। যে দেশে এমন শিক্ষিত এখনো পুরুষ জন্মায়নি যারা সমাজ শাসনের ভয়ে ভীত না হয় নিজেদের অবিবাহিতা রাখতে পারে। স্বামীজি ধীরে ধীরে এগোনোতে বিশ্বাসী। অল্প অল্প করে স্টেপ ফেলবেন, কিন্তু গোলে পৌঁছাবেন। স্লো বাট স্টেডি একটা গেম হয়, হচ্ছে স্লো বাট স্টেডি, ধীরে চলো কিন্তু ঠিকভাবে চলো। প্রচন্ড স্পিডে চলতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লে লাভ নেই। স্বামীজি বলছেন, এই দেখো না, এখনো মেয়ে 12-13 বছর পেরোতে না পেরোতে লোক ভয় সমাজ ভয় বিয়ে দিয়ে ফেলে। এই সেদিনের কনসেন্ট আইন করবার সময় সমাজের নেতারা লাখ লাখ লোক জড়ো করে চেঁচাতে লাগলো, আমরা আইন চাই না। অন্য দেশ হলে সবাল করে চেঁচানো দূরে থাক, লজ্জায় মাথা গুজে লোক ঘরে বসে থাকতো, ভাবতো আমাদের সমাজে এখনো এহেন কলঙ্ক আছে। তখন সবে ওই বিদ্যাসাগর মহাশয় মোস্ট প্রবলি ওই বিধবা বিবাহ বলছি, বাল্য বিবাহ আইনটা এনেছিলেন। বাল্য বিবাহ প্রতিরোধ আইনটা ঠিক কার করা, মানে কে কে এটাতে উদ্যোগী হয়েছিলেন আমার মনে নেই, কারণ আমি ইতিহাসের খুব ছাত্রী নই এবং খুব বেশি নাম মনে রাখতেও পারি না। তো যতদূর তো আমার মনে পড়ে, হয় বিদ্যাসাগর বা রামমোহন, এই দুজনের মধ্যে কেউ একজন। রামমোহন তো সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং আমার যতদূর মনে হয় বিদ্যাসাগর মশাই করেছিলেন। বলছে সেটার এগেনস্টে, বলছে 12-13 বছরের মেয়েকে বিয়ে দেয়া যাবে না, সেটার এগেনস্টে লাখ লাখ সমাজের মানে সমাজের মাথারা লাখ লাখ লোক জড়ো করে চিৎকার চেঁচামেচি করলো, আমরা আইন চাই না। আচ্ছা, বলরাম পাল বিদ্যাসাগর, হ্যাঁ তাহলে ঠিকই বলেছি, বিদ্যাসাগর মশাই করেছিলেন বাল্য বিবাহ রোধ। তারা এখন চেঁচাচ্ছে। স্বামীজি বলছেন অন্য দেশ হলে লোকে মাথা নামিয়ে বসে থাকতো, যে আমাদের সমাজে এখন এই বিচ্ছিরি জিনিস হয়। আমার ঠাকুমার তো স্বামী বিবেকানন্দকে অবশ্যই দেখেননি। আমার ঠাকুমারই বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। আমার প্রথম বড় জেঠু, মানে তার প্রথম সন্তান জন্ম নেয় 14 বছর বয়সের মধ্যে। এটা কি কোনো সভ্য সমাজের বিষয়? আমার ঠাকুমা স্বামীজির এই 1897 সালের অনেক পরের বিষয় নিশ্চয়ই। তখনও কিন্তু আইন থাকলেও আইন মানা হয়নি। এবং এখনো যে আইন বিশাল ভারতবর্ষ ধরে মানা হয় তাও নয়। এখন নিয়ম রয়েছে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। গ্রামাঞ্চলে বিশাল মানা হয় তা নয়, চেষ্টা করা, এখন একটু সচেতনতা বেড়েছে, এইটুকুই যা।
শিষ্য, কিন্তু মহাশয় সংহিতাকারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তিয়া কি আর বাল্য বিবাহের অনুমোদন করিয়াছিলেন? নিশ্চয়ই উহার ভিতর একটা গূঢ় রহস্য আছে। এই শিষ্য হচ্ছে একদম ভয়ঙ্কর গোড়া আর কি। মানে শাস্ত্র বলছে আমি এটা মানবো, এবার এই মনুসংহিতায় এই বলছে তো এটা মানবো। মানে শিষ্য, মানে এই শরৎচন্দ্র চক্রবর্তীর গোড়ামোটা, তিনি কালের সাথে তাল মেলাতে পারেন না। তার হচ্ছে এই শাস্ত্র বলছে, মনুসংহিতা বলছে আমি মানবো না, সে কিন্তু তার গুরুকেও প্রশ্ন করছে। বলছে যে সংহিতাকারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তিয়া কি আর বাল্য বিবাহের অনুমোদন দিয়েছিলেন? বলছে যে না, স্বামীজি বাল্য বিবাহের এগেনস্টে কথা বলছে। যে তারা কিছু ভেবেই তো নিশ্চয়ই দিয়েছিলেন, নিশ্চয়ই উহার একটা গূঢ় রহস্য রয়েছে। স্বামীজি বলছেন কি রহস্যটা আছে, কারণ স্বামীজি একবারই সাপোর্ট করেন না বাল্য বিবাহ। শিষ্য বলছে এবার, এই দেখুন, অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তারা স্বামী গৃহে আসিয়া পুরো ধর্মগুলি বাল্যকাল হইতে শিখিতে পারিবে, শ্বশুর শাশুড়ির আশ্রয়ে থাকিয়া গৃহকর্ম নিপুণা হইতে পারিবে। আবার পিতৃগৃহে বয়স্থা কন্যার উশৃঙ্খল হওয়ার বিশেষ সম্ভাবনা, বাল্যকালে বিবাহ দিলে তাহার আর উশৃঙ্খল হইবার সম্ভাবনা থাকে না। অধিকন্তু লজ্জা, নম্রতা, সহিষ্ণুতা, শ্রমশীলতা প্রভৃতি ললনাসুলভ গুণগুলি তাহাদের বিকশিত হইয়া ওঠে। একদম সমাজের চরম পুরুষতান্ত্রিক কথা বলছে স্বামীজির সামনে বসে। এবার স্বামীজি উত্তর দিচ্ছেন, অন্য পক্ষে আবার বলা যেতে পারে বাল্য বিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশ মৃত্যু মুখে পতিত হয়, তাদের সন্তান সন্ততিগণ ক্ষণজীবী হয়ে দেশে ভিখারির সংখ্যা বৃদ্ধি করে। কারণ পিতামাতার শরীর সম্পূর্ণ সক্ষম ও সবল না হলে সবল ও নীরব সন্তান জন্মিবে কি রূপে? লেখাপড়া শিখিয়ে একটু বয়স হলে বিয়ে দিলে সেই মেয়েদের যে সন্তান সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে। তোদের যে ঘরে ঘরে এত বিধবা, তার কারণ হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে। স্বামীজির সামনে বসে স্বামীজির শিষ্য চরম পুরুষতান্ত্রিক কথাবার্তা বলছে যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে, মানে মেয়েদের যেন জীবনের একটাই উদ্দেশ্য, মানে স্বামীর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করা, স্বামীর মানে গৃহে সব কাজকর্ম ঠিকঠাক ভাবে শেখা, স্বামীর মনোরঞ্জন করা, এই ছাড়া যেন মেয়েদের আর কাজ নেই। শিষ্য কিন্তু অবশ্যই স্বামীজির থেকে বয়সে ছোট, বেশ অনেকটাই ছোট। স্বামীজি তাকে তুই তুই করে বলছেন, কিন্তু চিন্তা ভাবনায় আমরা কি দেখছি, স্বামীজি অনেক অনেক বেশি আধুনিক মনস্ক। স্বামীজি তো ব্রহ্মজ্ঞানী মানুষ, তিনি কিন্তু সমাজের জন্য দাঁড়িয়ে, যুগের জন্য দাঁড়িয়ে কোন সংহিতায় কি বাল্য বিবাহের জন্য লেখা রয়েছে সেটা নিয়ে ঝগড়া করতে যাননি। তিনি বলছেন না, বাল্য বিবাহ রদ করা উচিত, তার সাইন্টিফিক কজগুলো এই। বলছে বাল্য মানে অল্প বয়সে, আমার যেমন বললাম ঠাকুমার 11 বছর বয়সে বিয়ে হয়েছিল, 14-15 বছর বয়সে প্রথম সন্তান হওয়া স্বাভাবিক বিষয়। বলছে হবেই প্রথম সন্তান, বলছে তার ফলে কি হয়, বলছে কতগুলো রুগ্ন বাচ্চা জন্ম নিচ্ছে। একটা 14-15 বছরের মেয়ের শরীরে কি বা পুষ্টি থাকে? একদম সাইন্টিফিক হয়তো স্বামীজি কথা বলছেন। বলছেন যার শরীরে পুষ্টিই নেই তার বাচ্চা জন্মাসেও তো অপুষ্টিতেই ভুগবে। বলছে এই করে তো দিন দিন ভিখারির সংখ্যা বাড়ছে, কারণ জনসংখ্যা প্রচুর। তখনকার দিনে এত কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, একটাই কাজ হচ্ছে যে মানে লোকজন কাজ করছে এবং ঘরে বসে সন্তান উৎপাদন করছে। এবং যেহেতু সেটা বাল্য বিবাহ দিলে সময়টা অনেক বেশি পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য প্রায় প্রতি ঘরে 10-12 জন করে ছেলে মেয়ে, এবং এতজন ছেলে মেয়ে যথারীতি কর্মসংস্থান নেই, খাওয়া নেই, পড়া নেই, কিছু নেই, হচ্ছে ভিখারির সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এবং একটু বেশি, স্বামীজির যুক্তি হচ্ছে একটু লেখাপড়া শিখিয়ে যদি একটু বেশি বয়সে বিয়ে দেওয়া হয়, তাহলে সেই মেয়ে তার সন্তানকেও কিন্তু ঠিক ঠিকভাবে শিক্ষা দিতে পারবে। যে বাল্য বিবাহ কমলে বিধবার সংখ্যাও কমে যাবে। এবার শিষ্য আবার তর্ক জুড়েছে, শিষ্য, কিন্তু মহাশয় আমার মনে হয় অধিক বয়সে বিবাহ দিলে মেয়েরা গৃহকার্যে তেমন মনোযোগী হয় না, যেমন মেয়েদের গৃহকাজ ছাড়া আর কোনো করারই বিষয় নেই। শিষ্য এমন বলছে। শুনিয়াছি কলিকাতায় অনেক স্থলে শাশুড়িরা রাধেন ও শিক্ষিত বধূরা পায়ে আলতা পরিয়া বসিয়া থাকে, আমাদের বাঙাল দেশে ওইরূপ কখনো হইতে পায় না। একদম গর্ব করে বলছে যে কলকাতায় শুনেছি, কলকাতা শহরে এরকম ঘটনা শুনেছি যে শাশুড়িরা রাজ্যে এবং বৌমা পায়ে আলতা দিয়ে বসে আছে, মানে বৌমা পায়ে আলতা দিয়ে ওই আলতা শুকোতে হয় তো, বৌমা আরাম করছে। যেটা কলকাতায় হয়, কারণ মেয়েরা একটু বেশি বয়সে শিক্ষিত হয়ে বিয়ে করে তো ঘরের কাজকর্ম করে না। কিন্তু আমাদের দেশে মানে বাংলাদেশে কখনো এরকম হবে না। মানে বাংলাদেশে আমরা সবসময় মেয়েদের দাবিয়ে রাখবোই রাখবো, মানে যে করেও দাবিয়ে রাখবো। স্বামীজি, ভালো মন্দ সব দেশেই আছে, আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি করে। অতএব বাল্য বিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বিয়ে দেয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নাই।
আমাদের কার্য হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া। স্বামীজি বুঝে গেছেন এর মাথায় একদম মানে মেয়েদেরকে দাবাতে হবে, এই বিষয়টা একদম ঢুকে গেছে। তাই স্বামীজি আর তর্ক বাড়ালেন না, বললেন ভালো মন্দ সব দেশেই আছে। আমার মতে সমাজের সকল সমাজই নিজের মতন গড়ে ওঠে, আপনা আপনি গড়ে ওঠে। বলছে সমাজটা নিজের মতন করেই গড়ে উঠবে। অতএব বাল্য বিবাহ তুলে দেয় এবং বিধবাদের পুনরায় বিয়ে দেয়, এই দুটো নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। স্বামীজি কিন্তু এতক্ষণ চিন্তা করছিলেন, বিধবা বিবাহ নিয়েও চিন্তা করছিলেন, বাল্য বিবাহ তোলা নিয়েও চিন্তা করছিলেন, কিন্তু দেখলেন যার সাথে তর্ক করছেন সেই পাত্রই ঠিক নেই। মানে তাকে বোঝাতে গেলে তার ভিতরের একটা প্রবল সংস্কারকে উপড়ে ফেলতে হবে। তাই স্বামীজি বললেন যে সময়ের উপর ছেড়ে দিলেন, বললেন কালে আপনা আপনি সমাজ গড়ে উঠবে। এবং স্বামীজি জানেন যে কালে শিষ্যের মনও বদলাবে, তার আজন্ম লালিত সংস্কারও বদলাবে। স্বামীজি সেটার জন্য অপেক্ষা করলেন। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ সমাজে সকলকে শিক্ষা দেওয়া। এবার স্বামীজি নিউট্রাল পয়েন্টে চলে এসেছেন, কোনটা ভালো কোনটা খারাপ আর কিচ্ছু বলছেন না। বলছেন আমাদের কাজ সবাইকে ঠিকভাবে শিক্ষা দেওয়া, নারীও যা শিক্ষা পাবে পুরুষও যেন তা শিক্ষা পায়। সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে ও আপনারা মন্দটা করা ছেড়ে দেবে। তখন আর জোর করে সমাজের কোনো বিষয়ে ভাঙতে করতে হবে না। খুব সুন্দর বললেন। যখন দেখলেন একে বোঝানো যাবে না, তখন বললেন আমাদের এসব নিয়ে ভাবার দরকার নেই। আমাদের কাজ দুজনকে সমানভাবে শিক্ষা দেয়া, যাতে তারা নিজেরাই বুঝে নিতে পারে এটা ভালো এটা খারাপ। তাহলে আর আমাদের নিজেদের উদ্যোগ হয়ে বাল্য বিবাহ ভালো কি বাল্য বিবাহ খারাপ এই নিয়ে ঝগড়া করার দরকার নেই। শিষ্য স্ত্রীলোকদের এখন কিরূপ শিক্ষার প্রয়োজন? এবারে বুঝেছে যে একটু বেশি উল্টাপাল্টা কথা বলে ফেলছে। এবার সে প্রশ্ন করছে স্ত্রীলোকদের কেমন শিক্ষার প্রয়োজন। স্বামীজি, ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এই সকল বিষয়ে স্থূল মর্মগুলোই মেয়েদের শেখানো উচিত। স্বামীজি বলছেন যে এবার প্রশ্ন করলো, বুঝেছে যে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষই কি হয় জানেন তো, গুরুর কাছে গিয়ে নিজের কথা বলতে থাকে। এই যে আমার শিষ্যকে তখন দেখছি, আজও প্রচুর মানুষ গুরুর কাছে গিয়ে নিজের কথা বলতে থাকে এবং সে বুঝতে পারে না যে সে কতগুলো উল্টাপাল্টা কথা বলছে। আসল কাজ হচ্ছে গুরুর কাছে গিয়ে চুপ করে বসে শোনা যে গুরুদেব কি বলছেন। কারণ তিনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন সেই জায়গায় কখন মানে সেই জায়গায় এই মুহূর্তে তো আমি নেই। তো যখন আমি জানি আমি তার কাছে শিক্ষা নিতে গেছি, তো চুপচাপ শিক্ষা নেওয়াই ভালো। যে কোনো বিষয়ে তর্ক করাটা তার গুরুর সাথে অন্তত ঠিক নয়। এবার শিষ্য সেটা একটু টের পেয়েছে। স্বামীজি যখনই হঠাৎ করে তর্ক বন্ধ করে দিলেন, এবার জিজ্ঞাসা করছে কেমন শিক্ষা হতে পারে। আমার স্বামীজি বলছেন যে ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এ সকল বিষয় স্থূল মর্মগুলোই মেয়েদের শেখানো উচিত। প্রত্যেকটা বিষয় কিন্তু দরকারি বিষয় বললেন। বলছে এগুলো স্থূল মর্ম, মানে এগুলোকে যাতে করতে পারে তারা। শুধু বসে থিওরি পড়ালাম তাতে তখনকার দিনের মেয়েদের তো লাভ হবে না, কারণ তাদেরকে কিছু না হলেও গিয়ে সংসারটা করতে হবে, বিয়েটা করতে হবে। কারণ সেই সময়ের সমাজে যেখানে 12-13 বছর বয়সে যাতে বিয়ে বন্ধ হয় সেটা লোকে করতে দিচ্ছে না, অবিবাহিত থাকার কথা তো ভাবনাতেই থাকে না মানুষের। 15 বছর হয়ে গেলেই বলতো মেয়ের অনেক বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। নভেল নাটক ছুতে দেওয়া উচিত নয়। মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথে চলছে, তবে কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না, সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্র সকল ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। সীতা সাবিত্রী দময়ন্তী লীলাবতী খনা মীরা এদের জীবন চরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওই রূপে গঠিত করতে হবে। স্বামীজির চিন্তা ভাবনা ভীষণ সুন্দর। নভেল নাটক কেন বলছেন? স্বামীজি নভেল নাটক কোনোদিনই খুব একটা পছন্দ করতেন না, বা শিল্প এই সেই বিতর্কে ঢুকতে চাই না। স্বামীজি যেভাবে একটা মেয়ে বা একটি চরিত্র তৈরি হতে পারে সেটা বলছেন। তো স্বামীজি বলছেন যে সকল বিষয় তাদের চোখ ফুটিয়ে দিতে হবে। শুধু পুজোর পদ্ধতি শেখাচ্ছি তা নয়, তাদের ভিতরে পুজোটাকে ঢুকিয়ে দিতে হবে, পুজোর বিষয়টাকে ঢুকিয়ে দিতে হবে। শুধু পদ্ধতি শেখালে হবে না। এবার বিষয়টা কি করে ঢোকানো সম্ভব? বলছে আদর্শ যারা নারী চরিত্র, ভারতবর্ষ তো আদর্শ নারী চরিত্রের অভাব নেই। সীতা সাবিত্রী দময়ন্তী লীলাবতী খনা মীরা যাদের নাম বললেন তারা প্রত্যেকেই অত্যন্ত বিদুষী পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞানী নারী ছিলেন। বলছেন এদের চরিত্র এখন দেখাতে হবে যে না এখনো হয়, এরা পেরেছিলেন তোমরাও পারবে। একদিনে কেউ মীরা হয়ে যায় না, একদিনে কেউ খনা হয়ে যায় না।
একদিনে কেউ গার্গী হয়ে যায় না যে ঋষি যাজ্ঞবল্কের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেবে, কিন্তু তাদের সামনে একদম হাইয়েস্ট চরিত্র রাখতে হবে, একদম হাইয়েস্ট গোল রাখতে হবে। কিছু তো হবে, কিছু তো হবে, যদি আদর্শ বড় করে দেখানো যায় কিছু তো হবে। হয়তো মানে বুক অব্দি গেল না, কিন্তু মানে অ্যাটলিস্ট বুকের নিচে অব্দি তো তারা আসবে, সেই চরিত্রগুলো অব্দি তো তৈরি হবে। গাড়ি এবারে বাগবাজারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে পৌঁছিল। স্বামীজি অবতরণ করিয়া উপরে উঠিলেন এবং তাহার দর্শনাভিলাষী হইয়া যাহারা তথায় উপস্থিত ছিলেন তাহাদের সকলকে মহাকালী পাঠশালার বৃত্তান্ত আদ্যপান্ত বলিতে লাগিলেন। স্বামীজির কিন্তু বিশ্রাম নেই, মানে এই একজনের মানে দেখতে ডেকেছেন সেখানে দৌড়ালেন, এক মাতাজি মেয়েদের শিক্ষার বিষয়ে দেখতে ডেকেছেন সেখানে দৌড়ালেন। তিনি তো বলতেই পারতেন যে না আমি পাঠশালায় যাব না, মেয়েদেরকে এখানে পাঠান, ওরা কি শিখেছে আমি দেখবো। তো স্বামীজি না, স্বামীজি গেলেন, তাকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি আমন্ত্রণ রক্ষা করলেন, গেলেন, গিয়ে দেখলেন এবং ফিরে এসেই কিন্তু শিষ্যের সাথে কথা বলতে বলতে ফিরলেন। এবং ফিরে এসেই তিনি দেখছেন বলরাম বসুর বাড়িতে তার জন্য বেশ কিছু মানুষ অলরেডি অপেক্ষা করছে, তার মুখ থেকে কথা শুনবে। তিনি কথা বলতে শুরু করে দিলেন। তিনি বললেন না আমি এতক্ষণ খেটে খুটে এসেছি, একটু রেস্ট নেব। তিনি শুরু করে দিলেন, কারণ ঠাকুরের কাজ করছেন তিনি। মানে আগের দিনই একটা জায়গায় একটা চিঠিতে পড়ছিলাম স্বামীজির, বলছেন যে দিনে প্রায়, সেটা বিদেশের একটা চিঠি ছিল, বলছেন দিনে প্রায় 5 থেকে 7 ঘন্টা বক বক করতে হচ্ছে। স্বামীজি নিজে লিখছেন যে কিন্তু ঠাকুরের কাজ তো উদ্যমের অভাব নেই। তো স্বামীজির ভাষায় বললাম, বলছে 5 থেকে 7 ঘন্টা দিনে বক বক করতে হচ্ছে। সে যে কথাই বলুক, মানে 5 থেকে 7 ঘন্টা কথা বলা মানে একবার ভাবুন তো। এবং কি কথা বলে যাচ্ছেন না, ক্রমাগত আধ্যাত্মিক কথা বলছেন, যেই কথাতে শক্তির বিচ্ছুরণ হয়, এবং যেই কথা প্রায় 1-1.5 ঘন্টা বলার পর না মনে হয় যে বোধহয় মানে ঠিক ঠিক যারা ভিতর থেকে আধ্যাত্মিক বিষয় আলোচনা করেন, জাস্ট মনে হয় যে মানে শরীরে বোধহয় আর কিছু নেই। সেইখানে স্বামীজি 5 থেকে 7 ঘন্টা ক্রমাগত জ্ঞানে দাঁড়িয়ে কথা বলে যেতেন। এবং এখানেও আমরা দেখলাম জাস্ট গেলেন, এসে আবার কথা বলতে শুরু করলেন। এবং স্বামীজি তাদের সবাইকে মহাকালী পাঠশালার আদ্যপান্ত ব্যাখ্যা করলেন যে শুরু থেকে শেষ কি হয়েছে। পরে নূতন গঠিত রামকৃষ্ণ মিশনের সভ্যদের কি কি কাজ করা কর্তব্য তৎবিষয়ে আলোচনা করিতে করিতে বিদ্যাদান ও জ্ঞানদানের শ্রেষ্ঠত্ব বহুধা প্রতিপালন করিতে লাগিলেন। সেদিন রামকৃষ্ণ মিশনের যে সভা হয়েছিল তাদের সভ্যরা এসেছিল এবং তাদের কার্যপদ্ধতি কি হবে সেসব ঠিক হচ্ছে। শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এডুকেট এডুকেট, নান্য পন্থা বিদ্যতে হয় না। যেখানে এই নান্যক পন্থা বিদ্যতে হয় না, এইটা শ্বেতাশ্বতর উপনিষদের একটা শ্লোকের অংশ। আমার শ্লোকটা পুরোপুরি মনে নেই। শ্লোকটা শুরুতে ছিল যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায় আয়া ধামানি দিব্যানি তাস্তু। তারপরে একটা বড় শ্লোক ছিল এবং শ্লোকটার মানেটা এটাই ছিল যে একমাত্র ব্রহ্মকে জানিলেই সেই অন্ধকারাতীত মৃত্যুকে অতিক্রম করা যায়, এছাড়া আর অন্য কোনো পথ নেই। নান্য পন্থা বিদ্যতে হয় না, মানে এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই, একমাত্র তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়। স্বামীজি সারাক্ষণ উপনিষদ নিয়েই তো কথা বলতেন, তো সেই কথাটাই এখানে বলছেন যে এডুকেট এডুকেট, মেয়েদের শিক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে বলেন শিক্ষা দে শিক্ষা দে, নান্য পন্থা বিদ্যতে হয় না, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই সমাজকে তোলার। শিক্ষাদানের বিরোধী দলের প্রতি কটাক্ষ করিয়া বলিলেন, যেন পেল্লাদের দলে যাসনি। ওই কথার অর্থ জিজ্ঞাসা করায় স্বামীজি বললেন, শুনিসনি? ক অক্ষর দেখেই প্রহ্লাদের চোখে জল এসেছিল, তার পড়াশোনা করবি কি। স্বামীজি ভীষণ রসিক ছিলেন। তো যারা শিক্ষাদানের বিরোধী ছিলেন, যারা শিক্ষা দিতে চাইতেন না সমাজকে, চাইতেন সমাজটাকে চেপে রাখতে, স্বামীজি তাদের প্রতি কটাক্ষ করে বলছেন যে যেন পেল্লাদের দলে যাসনি। মানে প্রহ্লাদের নামটা একটু মানে প্রহ্লাদকে স্বামীজি ভীষণই শ্রদ্ধা করতেন, সেটা স্বামীজির অন্যান্য চিঠিতে পাওয়া যায়। তো এখানে মজা করছেন যেন পেল্লাদের দলে যাবেন। তো শিষ্য বলছেন মানে কি 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 বলছেন? তখন স্বামীজি বলছেন যে শুনিসনি, ক অক্ষর দেখলেই প্রহ্লাদের চোখে জল আসতো, তার পড়াশোনা করবে। মানে কতে কৃষ্ণ, প্রহ্লাদ তো প্রচন্ড ভক্ত ছিলেন, সারাদিন চোখ বুজে হরি হরি এই করে যেতেন, এবং তিনি ভয়ঙ্কর দুর্ধর্ষ একজন ভক্ত ছিলেন। তার বাবা হিরণ্যকশিপু তাকে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করেছেন, কিন্তু প্রহ্লাদকে মারতে পারেননি। সব সময় কৃষ্ণ তাকে রক্ষা করে গেছেন, এবং শেষে নৃসিংহ অবতারে তার বাবাকে হত্যা করলেন, হিরণ্যকশিপুকে।
মজা করে বলছেন ক অক্ষর দেখেই জল এসে গেছিল আর পড়াশোনা করবে কি, তুই কিন্তু সেই দলে ভিড়িস না আবার। অবশ্য প্রহ্লাদের চোখে প্রেমে জল এসেছিল, আর মূর্খদের চোখে জল ভয়ে এসে থাকে। স্বামীজি বলছেন যে প্রহ্লাদের অবশ্য চোখে ক অক্ষর দেখে জল এসেছিল প্রেমে, কৃষ্ণের প্রতি ভালোবাসা, আর মূর্খদের ভয় চোখে জল আসে যে বাবা পড়াশোনা করতে হবে আবার বোঝা। ভক্তদের ভিতরেও অনেকে ওই রকমের আছে। সকলে ওই কথা শুনিয়া হাস্য করিতে লাগিলেন। স্বামী যোগানন্দ ওই কথা শুনিয়া বললেন, তোমার যখন যেদিকে ঝোঁক উঠবে তার একটা হেস্তনেস্ত না হলে তো আর শান্তি নাই। এখন যা ইচ্ছা হচ্ছে তাই হবে। যোগানন্দজি কিন্তু একটু ক্ষেপে গেছেন। তিনি বলছেন যে তোমার যেদিকে ঝোঁক উঠবে সেটা সম্পূর্ণ না করলে তো আর তুমি ছাড়বে না, তো এখন একটা হেস্তনেস্ত হবেই। এবং আমরা আজ দেখি যে হ্যাঁ, হেস্তনেস্ত তো একটা হয়েছে বটেই। সারদা মঠ তৈরি হয়েছে ঠিক বেলুড়ের অপোজিটেই, দক্ষিণেশ্বরে সারদা মঠ। সেখানে ব্রহ্মচারিণীরা রয়েছেন, সন্ন্যাসিনীরা রয়েছেন, তারা শিক্ষা দেন। এবং স্বামীজি ঠিক যেভাবে চেয়েছিলেন সারদা মঠ সেভাবেই কিন্তু হয়েছে। হয়তো সময় নিয়েছে, কিন্তু স্বামীজির চিন্তাধারাতেই হয়েছে। তো যোগানন্দজি ঠিকই বলেছিলেন যে তোমার যখন যে ভাব উঠবে তার একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন। তো আমরা 2021 সালে দেখছি যে রামকৃষ্ণ মিশনের যেসব স্কুল কলেজ রয়েছে, বিভিন্ন মানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে যেগুলি, সেগুলিতে কিন্তু স্বামীজির ওই সেই 1897 সালের চিন্তারই একটা হেস্তনেস্ত হয়েছে। তো আজকে পুরো যে আলোচনাটা সেটা একদম স্বামীজি জাগতিক বিষয় নিয়ে আলোচনা করলেন। কিন্তু এটা দেখার যে এতদিন বিভিন্ন জায়গায় স্বামীজি বলে এসেছেন জগৎ স্বপ্নবৎ, জগৎ উড়িয়ে দিয়েছেন। এরপরেও বিভিন্ন চ্যাপ্টারে আমরা দেখবো ভগবান জগৎকে একদম জাস্ট টোকা মেরে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু তিনি জগতের ছোট ছোট বিষয়গুলো নিয়ে সমানভাবে চিন্তিত, মেয়েদের বিষয়গুলো নিয়ে সমানভাবে চিন্তিত, এবং তার দেখার দৃষ্টিকোণ এতটাই আলাদা যে তিনি বলছেন মেয়েদের দিয়েই মেয়েদেরকে ওঠাতে হবে, বলছেন না ছেলেদের দিয়ে মেয়েদেরকে ওঠাতে হবে। তো আজকে এই অবধি থাক। কিছু প্রশ্ন এসছে আমার চোখে পড়েছে, আমি চেষ্টা করছি সেটার উত্তর দেওয়া। এখনো অনেক ভিলেজ আছে যেখানে খুব কম বয়সেই বিবাহ, হ্যাঁ অভিজিৎ জানি, সেটাই বললাম। জগতের অন্যান্য দেশের মেয়েদের মতন আমাদের দেশেরও মেয়েরা যোগ্যতা রবে সমর্থ, সাগর বর্মন লিখেছেন। আচ্ছা, কোনো প্রশ্ন? অভিজিৎ দত্ত, তুমি মোস্ট প্রবলি কিছু একটা প্রশ্ন করেছিলে, আমি সেই প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। যদি তোমার প্রশ্ন থেকে থাকে একটু এখন পাঠাও, তাহলে আমার প্রশ্নটা খুঁজে পেতে সুবিধা হবে। আচ্ছা, আমি পেয়েছি। বেদান্ত কি বেদনার অন্ত? অভিজিৎ দত্ত জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, এক প্রকার বলা যেতে পারে যে বেদান্ত কি বেদনার অন্ত। হ্যাঁ, বেদান্ত যদি ঠিক ঠিক অনুভব হয় সকল বেদনারই অন্ত হয়, কিন্তু অ্যাকচুয়ালি বেদান্ত বলা হয় যে বেদের শেষ ভাগ, তাই জন্য বেদান্ত বলা হয়। বেদের শেষ ভাগ ইতিভাগ, তাই বেদ অন্ত বেদান্ত। আর বেদান্ত বেদনার অন্ত তো বটেই, তবে বেদান্তটা যদি বোধ করা যায়, অনুভব করা যায়, তবে তা অনুভবের অন্ত। তাছাড়া শুধু পড়ে গেলাম তাহলে বেদনার অন্ত তো হবেই না, বরঞ্চ বেদনা বাড়তে পারে, কারণ মাথায় প্রচুর বোঝা চাপবে, উচ্চ উচ্চ তত্ত্ব, জটিল জটিল তত্ত্ব, এবং তাতে আমি নিজেকে অনেক পণ্ডিত ভাবা শুরু করব, এবং সেইগুলো নিয়ে লোককে জ্ঞান দেওয়া শুরু করব, এবং ভাবতে থাকবো আমি বিশাল একটা বড় কেউ হয়ে গেছি। বেদান্ত যতক্ষণ না অনুভব তা বেদনা, বেদান্ত অনুভব হলেই তা বেদনার অন্ত। আচ্ছা, আর কোনো প্রশ্ন আমার চোখের সামনে নেই। আপনাদের এরপর যদি কোনো প্রশ্ন থাকে আজকের পর্বটা নিয়ে, বোধহয় খুব একটা প্রশ্ন কারোর থাকবে না, কারণ আজকে খুব একটা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হয়নি। তাও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করবেন, আমি চেষ্টা করব পরের লাইভে, পরের বৃহস্পতিবার দিন যে লাইভটা রয়েছে 8:30 নাগাদ, স্বামী শিষ্য সংবাদেরই কন্টিনিউয়েশন, চেষ্টা করব উত্তর দিতে। নমস্কার।